রূপনগর নামক একটি ছোট্ট গ্রামে দিনমজুর বাবুলাল তার স্ত্রী একমাত্র মেয়ে টুম্পা ও ভাগ্নি মায়াবতীকে নিয়ে বসবাস করত। মায়াবতীর মা বাবা মায়াবতী ছোট থাকতেই মরে যায়। তখন থেকে মায়াবতী তার মামার কাছেই বড় হয়ে ওঠে। মায়াবতী দেখতে ছিল বেশ রূপবতী এবং গুণবতী, সেই জন্য মায়াবতীর মামি এবং মামাতো বোন তাকে প্রচুর হিংসে করত। ঘরের সমস্ত কাজ মায়াবতীকে দিয়ে করাতো আর সারাক্ষণ শুধুই বকাবাদ্য করত। একদিন হঠাৎ বাবুলাল অনেক অসুস্থ হয়ে যায়। বউ, হঠাৎ করে আমি যে কেন এত অসুস্থ হয়ে গেলাম বুঝতে পারছি না। বুকে অনেক ব্যথা আর শ্বাসকষ্ট হচ্ছে বউ। কি যে হবে। ধুর ধুর, মানুষের কি অসুস্থতা হতে পারে না? এর জন্য এত উল্টাপাল্টা ভাবার কি আছে? তোমায় চিকিৎসা করাতে হবে, তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে, বুঝেছো? কিন্তু বউ, এই মুহূর্তে চিকিৎসা কেমন করে করাবে? ঘরে তো এত টাকা নেই যে আমায় চিকিৎসা করাবে বউ। কি হবে আমার? কেন, গ্রামের জমিদারের কাছে কিছু টাকা ধার চাইবো, এরপর তুমি সুস্থ হয়ে গেলে ওগুলো না হয় শোধ করে দিও, ব্যাস মিটে গেল। কিন্তু মা, এই মুহূর্তে তুমি জমিদার বাড়িতে ধার চেতে যেও না। বাবাকে এই অবস্থায় একা রেখে আমি একা একা কেমন করে সামলাবো মা? হ্যাঁ, তাও তো ঠিক বলেছিস। ঠিক আছে, তাহলে মায়াবতীকে পাঠাই টাকা আনার জন্য। মুখপুরিটা সেই কখন গেছে ঘাটের পাড়ে থালাবাটি মাজতে, এখনো আসেনি, ফাঁকিবাজ একটা। আরে অহনা সখী, আমার সাথে তো দেখাই করতে আসিস না, কতদিন পর দেখা, ভুলে গেছিস আমায়? না রে মায়াবতী, তোকে আমি ভুলবো তা কেমন করে হয়? আমি বেশ কয়েকদিন তোর বাড়িতে তোর সাথে দেখা করতে গেছিলাম। তোর মামি আমায় শুধু তাড়িয়ে দেয়, বলে তুই নাকি ব্যস্ত আছিস। তোর মামিটা এত দাজ্জাল, তুই তার সংসারে কি করে টিকে আছিস বলতো? খুব মায়া হয় তোর জন্য সখী। না রে, মামির রাগটা একটু বেশি, কিন্তু মামির মনটা বড্ড বেশি ভালো রে, আমায় অনেক ভালোবাসে, বুঝেছিস? এই তো যা সন্দেহ করেছিলাম ঠিক তাই করছে। পুকুর পাড়ে বসে বসে এভাবেই প্রতিদিন আড্ডা দিয়ে দিয়ে দেরি করিস, আর বাড়ি গেলে জিজ্ঞাসা করলেই শুধু মিথ্যে কথা বলিস। আর এই যে অহনা, তোমায় না ওর সাথে মিশতে না করেছি, মিশে মিশে শুধু ওর মাথাটা নষ্ট করো আমাদের বিরুদ্ধে, তাই না? বুঝি কিন্তু। মামি, এসব আপনি কি বলছেন? কি মাথা নষ্ট করলাম? ছোটবেলার সখীর সাথে দেখা করাও কি অন্যায়? আর মায়াবতী আপনাদের নিয়ে সবসময় ভালো কথা বলে, আর আপনি ওর সাথে এমন আচরণ করছেন? এই এই চুপ থাকো, তোমার থেকে এখন আমার নীতি কথা শুনতে হবে না। যাকগে, এই মায়াবতী, এক্ষুনি জমিদার বাড়িতে গিয়ে জমিদারের কাছে কিছু টাকা ধার চাইবি, বলবি যে তোর মামা সুস্থ হয়ে সব শোধ করে দিবে। তোর মামার অবস্থা খুবই খারাপ, শহরে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য, বুঝেছিস? এক্ষুনি যা, টাকাটা চেয়ে আয়, যা যা যা, জলদি যা। কিন্তু মামি, জমিদার বাড়িতে এর আগে আমি কোনোদিনই যাইনি, আমি একা একা কেমন করে যাব মামি? আমি তো কিছুই চিনি না, আমার সাথে তুমি অথবা টুম্পাকে পাঠিয়ে দাও না মামি। না না না, আমাদের কারোরই যাওয়া সম্ভব না, তোর মামা অসুস্থ, তার পাশে আমাদের থাকতে হবে, তুই একাই যা। জমিদার বাবু, প্রণাম নিবেন। আমার মামা বড্ড বেশি অসুস্থ হয়ে গেছেন, সেই জন্য এখানে কাজ করতে আসতে পারছেন না। আমার মামার জন্য কিছু টাকা ধার দিবেন দয়া করে, শহরে নিয়ে চিকিৎসা করানো হবে। সুস্থ হলে মামা কাজ করে সমস্ত টাকা শোধ করে দিবে, দয়া করুন জমিদার বাবু। আরে, তোমার মামা কে? আমি তো সেটাই চিনতে পারছি না, অনেকেই তো কাজ করে। তুমি বা কে সকাল সকালই সুন্দর মুখটা নিয়ে হাজির হয়েছো আমার এখানে? আমি হলাম মায়াবতী, আমার মামা হলো বাবুলাল, এখানে কাজ করে। আমি হলাম তার ভাগ্নি। ওহো, বাবুলাল, বাবুলালের ভাগ্নি তুমি? যে সুন্দর দেখতে, দেখে তো বোঝার উপায় নেই তুমি বাবুলালের ভাগ্নি। তোমার মতো সুন্দর মেয়ে টাকা ধার চেয়েছে, আমি না দিয়ে কি থাকতে পারি? যাও যাও, আমার সিপাহীর থেকে তোমার যত টাকা প্রয়োজন নিয়ে নাও, ঠিক আছে? আর মাঝে মধ্যে এসো আমার খোঁজখবর নিতে। ঠিক আছে জমিদার বাবু, অসংখ্য ধন্যবাদ, আপনি বড়ই দয়ালু। মামি, ও মামি, এই যে নাও টাকা এনেছি, জলদি মামার চিকিৎসাটা করাও মামি। হ্যাঁ হ্যাঁ, চিকিৎসা করাবো, সেটা নিয়ে তোর ভাবতে হবে না। পথে আবার টাকা সরিয়ে রাখিসনি তো কিছু? না মামি, এমন কিছু করিনি, তুমি চাইলে জমিদারকে জিজ্ঞাসা করে দেখতে পারো।
ঠিক আছে, অত আধিক্যতা দেখাতে হবে না। এবার যা যা, জলদি গিয়ে দুপুরের রান্না বসা, বুঝেছিস? যা। এই যে নাও মামি, টাকাটা ধরো। একটু পরে জমিদার তার সিপাহী নিয়ে বাবুলালের বাড়ির দিকে রওনা দেয়। জমিদারকে দেখে বাবুলালের বউ অবাক হয়ে যায়। আরে জমিদার বাবু, আপনি হঠাৎ গরিবের বাড়িতে? কি হয়েছে? কোনো সমস্যা? আমার স্বামী তো সুস্থ হয়নি এখনো। আরে তুমি ভয় কেন পাচ্ছ? তোমার স্বামীকে কাজে নেওয়ার জন্য এখানে আসিনি, তোমাদের বোঝা হালকা করতে এসেছি। সকালে যে সুন্দরী মেয়েটিকে পাঠিয়েছিলে, তার সুন্দর চেহারার টানে আমি এখানে এসেছি। আমি তাকে বিয়ে করতে চাই। তোমাদের কোনো আপত্তি আছে নাকি? ছি 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 জমিদার বাবু, এ কি বলছেন? গ্রামের জমিদার আমাদের বাড়ির মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। এটা দিন এনে দিন খাই, আপনাকে তো কিছুই দিতে পারবো না, এই আর কি। জমিদারের কোনো কিছুই অভাব নেই, বুঝেছো? জমিদারকে কিছুই দিতে হবে না, শুধুই সুন্দরী মায়াবতীকে বউ হিসাবে আমার হাতে তুলে দাও, ব্যাস, এতেই আমি খুশি। তা দিনক্ষণ দেখে 1 সপ্তাহ পর শুভ দিন নির্ধারণ করি, কেমন? এক সপ্তাহ কেন জমিদার বাবু? অনেক দেরি, 2 দিনের মধ্যেই নিয়ে যান না ওকে। তাই নাকি? ঠিক আছে, তাহলে আমি 2 দিনের মধ্যেই ব্যবস্থা করছি, কেমন? জমিদার যাওয়ার সঙ্গে সঙ্গে টুম্পা সেখানে আসে। মা, আমি আড়াল থেকে যা শুনলাম তা কি সত্যি? তুমি ওই অপয়া মুখপরিটার বিয়ে জমিদার ঘরে ঠিক করে দিলে মা? তোমার নিজের মেয়ে রেখে তুমি কি আমায় একটু ভালোবাসো না মা? আমার বিয়েটাও তো ঠিক করতে পারতে। আরে তার ছিঁড়ার মতো এত কথা একটানা না বলে গিয়ে আমার কথাটাও তো শুন। ওই জমিদার কত বড় দুশ্চরিত্র লম্পট, সেই সম্পর্কে তোর কোনো ধারণা আছে? এই জন্যই তো এই হতচ্ছাড়িটাকে ওই জমিদারের গলায় ঝুলিয়ে দিচ্ছি। আমার এই আদরের মেয়েটাকে ওই লম্পটের গলায় দিব? তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, ও তাহলে এই কাহিনী মা। বুঝেছি। হয়েছে, এবার চুপ কর। তোর বাবার কাছে এখনই কিন্তু কিচ্ছু বলিস না। এরপর দুষ্টু জমিদার পুকুর ঘাটে মায়াবতীর কাছে আসে। মায়াবতী, শুভ সকাল, কেমন আছো? আমি তো ভালো আছি জমিদার বাবু, কিন্তু আপনি হঠাৎ এখানে? আপনি কেমন করে জানলেন আমি এখানে আছি? তোমার বাড়িতে এসেছিলাম তোমাকে আমার জীবন সঙ্গিনী করে নিতে। তোমার মামি বলল তুমি পুকুর ঘাটে আছো, ভাবলাম এই চাঁদ মুখটি একবার দেখে যাই। তা তোমার আমার বিয়ে হবে, তুমি কি খুশি আছো এই বিয়েতে? এ এ কি বিয়ে আপনার সাথে? আমি তো আপনাকে ওরকম চোখে দেখিনি জমিদার বাবু। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি দয়া করে এই প্রস্তাবটি ফিরিয়ে নিন জমিদার বাবু। আমি বিয়ে করব না আপনাকে। কি কি বললে তুমি? জমিদারকে ফিরিয়ে দিতে চাইছো তুমি? এত বড় সাহস তোমার? ছোট লোক মেয়ে, তোমায় যে আমি বিয়ে করছি এটা তো তোমার 7 কপালের ভাগ্য। তোমার মতো এরকম সুন্দরীদের আমি আমার পায়ের চাকর বানিয়ে রাখি, আর তোমাকে তো আমি বিয়ে করতে চাইছি, বুঝেছো? চুপচাপ এই বিয়েতে রাজি হয়ে যাও, না হলে কিন্তু বড্ড বেশি খারাপ হবে। মায়াবতী বাড়িতে আসার পর তার মামি তাকে বলতে থাকে, আরে এই মায়াবতী, এতক্ষণ কোথায় ছিলি? জানিস কত বড় সুসংবাদ আছে? জমিদার এসেছিল রে তোকে বিয়ের প্রস্তাব নিয়ে। এবার তোর ভাগ্য খুললো বলে রাজ রানী হয়ে থাকবি জমিদার বাড়িতে, বুঝেছিস? মামি, ও মামি, ওই জমিদারকে আমি বিয়ে করব না মামি। ওই জমিদার বড্ড বেশি খারাপ, ও ভুলেও ভালো মানুষ নয়। কি রে মায়াবতী, তোর রূপ নিয়ে এত দিমাগ হয়ে গেছে যে তুই এখন জমিদারের প্রস্তাবকেও প্রত্যাখ্যান করিস? ছি 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 ছি, কি অহংকারী মেয়ে। এই যে মায়াবতী, বেশি না মুখে মুখে কথা বলবি না। চুপচাপ এই জমিদার বাড়িতে বিয়ে করার জন্য রাজি হয়ে যা। আর কত মামার বাড়িতে বসে বসে মামার ঘরের অন্ন ধ্বংস করবি? বল তুই অপয়া। যদি তাই হয় তাহলে আমি বাড়ি ছেড়ে যেদিক 2 চোখ চায় চলে যাব। তারপরও আমি এই জমিদারকে বিয়ে করব না ভাবি। তোমরা কেন আমার সাথে এমন করো? আগে জমিদার বাবু, আমায় ক্ষমা করবেন। এমন একটি দুঃসংবাদ নিয়ে এই মুহূর্তে এখানে এলাম। আসলে মায়াবতী তো আপনাকে বিয়ে করতে একদমই রাজি হচ্ছে না। জোয়ান মেয়ে, কতইবার জোর করা যায় বলুন? কি বলছোটা কি? তোমায় তো আমি অনেক বুদ্ধিমান ভেবেছিলাম। তুমি আমায় প্রত্যাখ্যান করার মতো ভুলটি করো না।
তুমি যে করেই হোক ওকে রাজি করাও। তোমাদের সমস্ত সংসারের দায়িত্ব আমি নিব। তোমার মেয়ে টুম্পার বিয়েটাও আমি দিয়ে দিব বড় জায়গায়। দয়া করে ওকে আমার হাতে তুলে দাও যে করেই হোক। আপনি যখন এত করে এত কিছু বলছেন, এবার আপনি দেখেন কি করে আমি ওকে বিয়েতে রাজি করাই। মামা, ও মামা, তোমার শরীরের কি অবস্থা বলো তো? তোমার চোখের নিচে তো কালো হয়ে গেছে, অবস্থা তো ভালো দেখছি না মামা। আরে মা, অবস্থা বেশি একটা ভালো না। কয়দিন তোর মামি আমাকে ওষুধ দিয়েছিল, একটু মোটামুটি ছিলাম। 2-3 দিন ধরে কোনো ওষুধ দিচ্ছে না, তাই অবস্থা আরও খারাপ হয়ে গেছে রে মা। কি, মামি ওষুধ দিচ্ছে না? কেন ওষুধ দিচ্ছে না? দাঁড়াও, আমি মামিকে গিয়ে এক্ষুনি জিজ্ঞেস করছি। এরপর মায়াবতী তার মামির ঘরের দিকে যেতে থাকে। মামি, ও মামি, মামাকে তুমি ওষুধ দিচ্ছ না কেন? মামার অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে ওষুধ ছাড়া। কি হয়েছে মামি, ভুলে গিয়েছিলে নাকি? না রে মা, ভুলে যাই নাই। ওষুধ কেনার টাকা নাই, ওষুধ কিভাবে দিব রে মা? তুই তো জানিসই আমাদের অবস্থা। জমিদার বাড়ি থেকে কিছু টাকা এনেছিলি, সেই সব তোর মামার পিছে শেষ। জমিদার বলেছিল তুই বিয়েতে রাজি হলে আমাদের কিছু টাকা পয়সা দিত, সেগুলোও তো আর এখন পাবো না। তোর মামাটা কি এভাবেই মরে যায় নাকি জানি না রে মা। অকালে বিধবা হবো রে মা। হ্যাঁ মামি, আমার ওই বাড়িতে বিয়ে করার ফলে যদি তুমি মামা ভালো থাকো, তাহলে আমি ওই জমিদারকে বিয়ে করতে প্রস্তুত মামি। তুমি জানিয়ে দাও আমি বিয়ে করব, তারপরেও তোমরা ভালো থাকো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি, কেমন? এরপর কিছুদিনের মধ্যেই মায়াবতীর সেই জমিদারের সাথে বেশ ধুমধাম করে বিয়ে হয়ে যায়। এই যে দাসীরা, আজ থেকে মায়াবতী হচ্ছে এই বাড়ির নতুন মালকিন। তোমরা সবাই ওর কথা মেনে চলবে। ও যা বলবে তার সঙ্গে সঙ্গে করবে, বুঝেছো? এটা আমার আদেশ। কিন্তু জমিদার বাবু, এর আগেও তো আরো অনেক মালকিন এ বাড়িতে এসেছে। আসলে আসল মালকিন কোনটা, কার কথা শুনতে হবে বলুন তো? বুঝতে পারি না। দাসী, কি বলছো? মাথা ঠিক আছে নাকি? ওরা কি বললো? এর আগেও আরো মালকিন এসেছে মানে? আপনি কি এর আগেও আরো বিয়ে করেছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ, করেছি। এতে এত বিচলিত হওয়ার কি আছে? জমিদাররা একাধিক বিয়ে করবে, এটাই স্বাভাবিক। তোমার জায়গায় তুমি সম্মান পাবে, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। এবার যাও, জলদি ঘরে যাও এক্ষুনি। আরে ও সুন্দরী, ওই দূরে বসে আছো কেন? আজকে যে আমাদের বাসর রাত ভুলে গেছো? আসো, আমার কাছে আসো। আপনি একটা ধোঁকাবাজ, আপনি একটা বিশ্বাসঘাতক। আপনার কাছে আমি কেমন করে আসবো? আপনি ধোঁকাবাজি করে আমায় বিয়ে করেছেন। আপনি এর আগে এতগুলো বিয়ে করেছেন, এই সব কিছু আমার পরিবার জানলে মোটেও আপনার কাছে আমায় বিয়ে দিত না, বুঝেছেন? সব কিছু জেনে শুনেই তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছি। তোমার মামি সবই জানতো। তোমার মামি টাকার জন্য তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। সেই পরিবারের মেয়ে হয়ে আবার বড় বড় কথা। এবার জলদি আমার কাছে আসো, না হলে আমি জোর করতে বাধ্য হব। ছোট লোক মেয়ের বড় বড় কথা। আরে ঘরটা পরে ঝাড়ু দাও, ওদিক দিয়ে বাচ্চাটা কান্না করছে, দেখতে পাচ্ছ না? ওকে খাওয়াও আগে। আমায় ক্ষমা করবেন মালকিন, কিন্তু আমি ওকে আগে খাওয়াতে পারবো না। আমি কাজ করিনি তারপর। এ কি দিদি, তুমি আমায় মালকিন বলছো কেন? আমিও তোমার মতোই সাধারণ ঘরেরই একজন মেয়ে, আমায় নিজের ছোট বোন ভাবতে পারো। তোমায় যেহেতু নিজের ছোট বোনই ভাববো, তাহলে ছোট বোন হিসেবে একটা কথা বলি, তুমি বড্ড খারাপ লোকের পাল্লায় পড়ে গেছো গো বোন, যার হৃদয়ে কোনো মায়া দয়া কিচ্ছু নেই। জানো, একদিন কাজ রেখে আমার বাচ্চাটিকে দুধ খাওয়াচ্ছিলাম বলে অমনি সঙ্গে সঙ্গে আমার বাচ্চাটিকে আছাড় দিয়ে মেরে ফেলতে চাইছিল। এরপর থেকে বাচ্চাকে দুধ খাওয়াতেও ভয় করে বোন, ভয় করে। মামি, তুমি সব কিছু জেনে শুনেও এই অমানুষের হাতে আমায় কেমন করে তুলে দিলে গো মামি, যার হৃদয়ে কোনো মায়া দয়া নেই। আমি কেমন করে থাকবো এর সঙ্গে?
ধীরে ধীরে মায়াবতী 7 মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায়। মা, বাবা, আজকের আমার এই দিনে যদি তোমরা পাশে থাকতে আমার বড্ড বেশি ভালো লাগতো। তোমরা কত খুশি হতে, তাই না? তখনই জমিদারের সিপাহী সেখানে আসে। মালকিন, আপনাকে জমিদার বৈঠক কক্ষে ডেকে পাঠিয়েছে, জরুরি কথা আছে আপনার সাথে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। কি, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? তা আপনার কি কথা ছিল আপনি একটু আমার ঘরে গিয়ে বলতে পারলেন না? এই শরীর নিয়ে আমাকে এত দূর হাঁটিয়ে আনলেন। ছোট লোকের মেয়ের আবার কত বড় ফুটানি। শোনো, তুমি গর্ভবতী হয়েছে, খুবই ভালো সংবাদ, কিন্তু আমাকে কিন্তু তোমার ছেলে দিতে হবে, বুঝেছো? মেয়ে যেন না হয়, মাথায় রেখো কিন্তু কথাটা। কি এইসব আপনি কি বলছেন? ছেলে মেয়ে সব কিছুই ভগবানের দান। এইসব কিছু কি আমার হাতে নাকি যে আপনি আমায় এমন করে বলছেন? আপনি কি মানুষ? মানুষ নাকি অমানুষ সেটা যখন মেয়ে জন্ম দিবে তখন বুঝতে পারবে। একবারে জ্যান্ত মাটিতে পুঁতে দিব তোমার মেয়েকে। অবশেষে মায়াবতী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয়। এত সুন্দর মেয়ে দেখেও মায়াবতীর মন একদমই ভালো ছিল না। ভয়ে তার চেহারা মলিন হয়ে গেছিল। মারে, তুই এই হতভাগীর ঘরে কেন এলি রে মা? তোর বাবা যে তোকে দেখলে মোটেও বাঁচিয়ে রাখবে না। না, আমি থাকতে তোকে কিচ্ছু হতে দিব না, আমায় কিছু একটা করতেই হবে। এরপর মায়াবতী সবার চোখ ফাঁকি দিয়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে যায়। পুকুর ঘাটে একটি ঝুড়ির উপরে মায়াবতী তার মেয়েটিকে রেখে দেয়। মারে, আমায় ক্ষমা করিস, আমার হাতে যে এছাড়া আর কোনোই উপায় নেই। আমি যে বড়ই হতভাগী রে মা, যে জন্মের পর নিজের সন্তানকে কোলে নিয়ে আদর না করে পুকুরে ঝুড়িতে করে ভাসিয়ে দিচ্ছি। হে বিধাতা, আমার মেয়েটিকে দেখে রেখো। এরপর মায়াবতী তার নারী ছেঁড়া ধনকে নদীর জলে ভাসিয়ে দেয়। সব কাজ শেষে মায়াবতী জলদি জলদি জমিদার বাড়িতে যেতে থাকে, কিন্তু সেখানে হঠাৎ জমিদারের সাথে দেখা। কি ব্যাপার, কোথায় গেছিলে? আর যে মেয়ে জন্ম দিয়েছো সেই মেয়েটি কোথায়? আমি তো একটু বাইরে গিয়েছিলাম, মেয়ে তো প্রাসাদেই আছে। কেন, নেই? আমাকে কি বলদ পেয়েছিস ছোট লোক? তুই ওই মেয়েটিকে কোথাও লুকিয়ে ফেলেছিস, খুব ভালো মতো বুঝেছি, তাই না? আজকে তোর নিস্তার নেই। আজকে আর এক মুহূর্ত তোর সাথে আমি সংসার করব না। তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার আদেশ অমান্য করিস, এত সাহস! এরপর সেই দুষ্ট জমিদার মায়াবতীকে অনেক জোরে জোরে মারতে থাকে। মারধর করে সেই জমিদার মায়াবতীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মামি, ও মামি, মামি, আমি ওই জমিদারের সংসার আর করব না। দেখো আমায় মেরে কি করেছে। আমি এখন থেকে এখানেই থাকবো মামি, আমি আর যাব না মামি। চুপ চুপ থাক মুখ পুরি। এখানে এসে কান্নাকাটি করার কি আছে? তোকে ওই জমিদার মারতে মারতে মেরে ফেলুক, আমার কি? এই বাড়িতে তোর আর কোনোই জায়গা হবে না। তোকে এই বাড়িতে জায়গা দিয়ে আমার মেয়ের বিয়ের সম্বন্ধ আমি নষ্ট করতে চাই না, বুঝেছিস? তাছাড়া তোর মামা এখন এই পৃথিবীতে বেঁচে নি, তোরও আর এই বাড়িতে থাকার কোনো মানে নেই। যা, শহর এখান থেকে। মামি, কি বলছো? মামা বেঁচে নেই মানে? মামার মামার কি হয়েছে? আমায় তো তুমি খবরও দিলে না মামি। মামা, চুপ! তুই কি আমার আপন কেউ নাকি যে তোকে আমি খবর দিব? এখন যা, চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। এমনিতেই কিন্তু আজকে টুম্পাকে পাত্রপক্ষ দেখতে আসবে। ঠিক আছে মামি, আমি চলে যাচ্ছি। আমি আর কোনো দিন আমার মুখ তোমায় দেখাবো না, আমায় ক্ষমা করে দিও। এরপর অসহায় মায়াবতী নদীর পাড়ের একটি গাছতলে বসে। হে বিধাতা, আমার কপালটা তুমি কেন এমন করলে? আজকে নিজের সন্তানকে হারালাম, স্বামীও বাড়ি থেকে তাড়িয়ে দিল, এমনকি মামাও এই পৃথিবীতে বেঁচে নেই। এবার আমি কোথায় যাব? এবার কে আমায় জায়গা দিবে? আমি এখন আর কার জন্য বাঁচবো? আমায় তুলে নাও। আরে ও মেয়ে, তুমি এই ঘাটের পাড়ে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমায় বলো মেয়ে। আমি বড়ই হতভাগী গো মা। একদিনে আমি যে বড় নিঃস্ব হয়ে গেছি। আমার যে আর কেউই নেই রে মা। আমি কোথায় যাব? কে আমায় দেখবে? আমি কিচ্ছু জানি না।
তুই কাঁদিস না মেয়ে, তুই চাইলে তুই আমার সাথে আমার বাড়িতে যেতে পারিস। আমি মানুষের বাড়ি কাজ করে দুমুঠো খাই, ওখান থেকে তোকেও দিলাম, কোনো সমস্যা নেই। যাবি আমার বাড়িতে? তবে আমার বাড়িতে বড়ই অভাব রে মেয়ে। এখন তুই ভেবে দেখ যাবি কি না। নিশ্চয়ই মা, আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব। অভাবে আমার কোনোই সমস্যা নেই। আপনি যে আপনার বাড়িতে আমার মতো অপয়া মেয়েকে জায়গা দিতে চেয়েছেন, এতেই আমি খুশি মা। এরপর সেই বুড়ি মায়াবতীকে তার সঙ্গে বাড়িতে নিয়ে যায়। ও মেয়ে, তোমাকে দেখতে বড়ই বিধ্বস্ত লাগছে, কাপড়গুলো ময়লা হয়ে গেছে। আমার কাছে এই পুরনো কাপড়টি আছে, এইটি তুমি পরে নাও মেয়ে। কাপড়টি যদিও একটু ছিঁড়া আছে, এছাড়া আর নেই। আমার কোনো সমস্যা নেই মা, আমায় কাপড়টি দিন, আমি পরে নিচ্ছি। আপনি এই বুড়ো বয়সে আমার জন্য এইটুক করছেন, এটাই আমার জন্য অনেক মা। এই ঋণ কোনো দিন ভুলব না। এরপর থেকে মায়াবতী বুড়ির সাথে মিলেমিশে বাস করতে থাকে। মায়াবতী বুড়ির সকল কাজে সাহায্য করে দিত। অন্যদিকে পাশের গ্রামের এক মস্ত বড় ব্যবসায়ীর বউ পুকুর ঘাটে মন খারাপ করে বসেছিল আর বলছিল, ইস বিধাতা, তুমি আমায় টাকা দিয়েছো, রূপ দিয়েছো, সব দিয়েছো, কিন্তু একটা সন্তান দিলে না। কেন বিধাতা, কেন তুমি আমায় নিঃসন্তান করে রেখেছো, কেন? তখনই সুচন্দ্রা দেবী দেখতে পায় পুকুর দিয়ে ঝুড়ির মাঝে একটি ফুটফুটে শিশু বাচ্চা ভেসে আসছে, যা দেখে সে বড্ড অবাক হয়ে যায়। একি একি, এই ফুটফুটে মেয়েটিকে কোন পাষাণ লোক এই ঝুড়ির মধ্যে নদীতে ভাসিয়ে দিয়েছে? যদি মেয়েটির কোনো ক্ষতি হয়ে যেত, হে বিধাতা, তুমি এই বাচ্চাটিকে আমার হাতে দিয়েছো, নিশ্চয়ই এটা তোমারই কোনো ইশারা। আজকে থেকে তোকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসবো। তোর নাম হলো সুহাসিনী, আমার সুহাসিনী। এরপর থেকে বণিক এবং তার বউ সুচন্দ্রা দেবী সেই মেয়েটিকে অনেক বেশি ভালোবেসে লালন পালন করতে থাকে। আরে কুসুমাপা, কেমন আছেন? কোনো সমস্যা? না রে বোন, সমস্যা না। বিমলা বুড়ি কই? দেখছি না যে। মা তো খুবই অসুস্থ থাকে, মা ঘরে বিশ্রাম নিচ্ছে। কি হয়েছে? আহারে, এই বিমলা বুড়ি এককালে কত পরিশ্রমী ছিল, সমস্ত গ্রামে লোকের বাড়ি কাজ করত, আর এখন বয়সের চাপে কেমন ভেঙে গেছে। আচ্ছা মায়াবতী, শোন, একটা ভালো কাজের খবর আছে। ওই সামনের গ্রামে এক মস্ত বড় বণিক আছে না, ওই তার বাড়িতে তার একমাত্র মেয়ে, কি জানি নাম, ও হ্যাঁ সুহাসিনী, তাকে দেখাশোনা করার জন্য একজন ভালো মহিলা লাগবে, আর ঘরের টুকিনাকি কাজও করতে হবে। ভালো মাইনে দিবে, থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। বাহ, এটা তো খুবই ভালো খবর দিদি, কিন্তু ঘরের মধ্যে মা কত অসুস্থ, তাকে রেখে অত দূর কেমন করে যাই? ঠিক আছে, আমি মায়ের সাথে আলাপ করে দেখি। এই নাও মা, জলদি খাবারটা খেয়ে নাও, এরপর আবার তোমার দুপুরের ওষুধও তো আছে। আর হ্যাঁ মা, প্রতিবেশী কুসুমাপা এসেছিল, শহর থেকে একটি অনেক ভালো কাজের খবর আছে। আমি সম্মতি জানাইনি তেমন, তোমায় অসুস্থ রেখে কেমন করে যাই বলো? না হলে হয়তো বা যেতাম। না রে মা, এই ভুল করিস না। এমনিতে আমি তোর ঘাড়ে বোঝা হয়ে আছি, আমার জন্য কোথাও যেতে পারিস না। দয়া করে এই কাজটা হাতছাড়া করিস না মা। সংসারে তো টাকা পয়সারও প্রয়োজন আছে, এমনিতেই আমি অসুস্থ, কত টাকা পয়সা লাগছে। তুই যা। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো, তাহলে কাল সকাল থেকে যাই। পরদিন সকাল সকাল মায়াবতী সেই বণিকের বাড়িতে কাজ করার জন্য বেরিয়ে যায়। বাড়িতে কেউ আছেন? বণিকের বউ মায়াবতীকে দেখে বলে, আরে তুমি কে? এই সকাল সকাল আমার বাড়িতে, কি চাই তোমার এখানে? আমি হচ্ছি মায়াবতী। কুসুমাপা আপনাদের বাড়িতে কাজের লোক লাগবে এই কথা বলেছিল। ও কুসুম, ও হ্যাঁ হ্যাঁ মায়াবতী, দেখেছো ভুলেই গিয়েছি, আসো আসো। আমি স্কুলে যাব না, আমি যাব না। আপা, এটা কার আওয়াজ? আপনার মেয়ের আওয়াজ নিশ্চয়ই।
হ্যাঁ রে বোন, এটা ওরই আওয়াজ। কি বলবো, দিন দিন মেয়েটার এত বায়না হচ্ছে। আজকে তার বায়না হচ্ছে সে স্কুলে যাবে না, দুদিন পর পরীক্ষা, না গেলে কি হবে বলো তো, ভালো লাগে না। চিন্তা করবেন না আপা, আমি এক্ষুনি আপনার মেয়েকে বুঝিয়ে দিচ্ছি। এরপর মায়াবতী ঘরে এসে দেখে একটি ফুটফুটে মেয়ে কান্নাকাটি করছে। প্রথম দেখায় মেয়েটিকে দেখে মায়াবতীর বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে। আরে ও মেয়ে, তুমি কান্নাকাটি করছো কেন? আমায় বলো, আমি শুনি, আমি সমাধান করে দিব। আন্টি, আমি স্কুলে যাব না। আম্মু শুধু আমাকে স্কুলে যাওয়ার জন্য জোর করে। তুমি আম্মুকে বুঝিয়ে বলো না, আমার ভালো লাগে না স্কুলে যেতে। মামুনি, তুমি যদি স্কুলে না যাও তাহলে তোমাকেও তো আমার মতো বড় হয়ে লোকের বাড়ি কাজ করে খেতে হবে। আমিও ছোটবেলায় তোমার মতো পড়তে চাইতাম না, দেখো এখন লোকের বাড়ি কাজ করে খেতে হচ্ছে। তুমি কি সেটাই চাও? তাহলে তুমি স্কুলে যেও না মামুনি, তোমাকে কেউ আটকাবে না, কেমন? না না না, আমি তো বড় হয়ে ডাক্তার হতে চাই, আমি কাজ করতে চাই না আন্টি। এই তো লক্ষ্মী মেয়ে, তাহলে এসো, আমি তোমায় খাইয়ে দিয়ে স্কুলে পাঠাচ্ছি। এরপর মায়াবতী সুহাসিনীকে পরম যত্নে খাবার খাইয়ে দেয়। মেয়েটিকে মায়াবতীর বড্ড বেশি আপন লাগছিল। এরপর মায়াবতী সেই ছোট্ট মেয়েটিকে স্কুলে দিয়ে আসে। হ্যাঁ রে মায়াবতী, তুই এই অল্প কয়দিনই আমাদের একেবারে পরিবারের সদস্য হয়ে গেছিস রে। আর সুহাসিনী তোর কথা এত সুন্দর করে শুনে, ও এরকম সুন্দর করে কথা এর আগে কারো শুনেনি। তা মায়াবতী, তোর স্বামী সন্তান নিয়ে কোনোদিনই তো কিছু বলিস না, তাদের কি খবর আজকে বল তো, আমি শুনবো আজকে তোর বিষয়ে। তোর পরিবারে কে কে আছে? আমার পরিবার বলতে কেউই নেই আপা। স্বামী থেকেও এই পৃথিবীতে আমার জন্য মরে গেছে, আর ছোট্ট ফুটফুটে সন্তানটাকে ছোট থাকতে হারিয়ে ফেলেছি আপা। আমি যে বড়ই অসহায় আপা, আমার কেউ নেই। আহারে, একটা সন্তান হারিয়ে কত আফসোস করছিস। আর আজকালকার যুগের মানুষ কত পাষাণ জানিস। তোকে নিজের বোন ভেবে বলি, সুহাসিনী আমার নিজের মেয়ে না। ওকে আমি ছোট্টবেলা পুকুর থেকে ভেসে আসতে দেখেছিলাম, সেখান থেকে আমি ওকে নিজের মেয়ে হিসাবে লালন পালন করছি। মানুষ কত পাষাণ তাই না বল? ছোট্ট বাচ্চাকে কেমন করে ভাসিয়ে দিল পুকুরে। কি কি বললেন আপা? পুকুর থেকে ভেসে আসতে দেখেছেন? ওর গায়ে কি গোলাপি কাপড় জড়ানো ছিল? বলেন না আপা। হ্যাঁ হ্যাঁ, গোলাপি কাপড় জড়ানো ছিল, একটা ঝুড়ির মধ্যে ছিল। কিন্তু তুই এসব কেমন করে জানলি? হ্যাঁ, ওকে আমি চিনব না তো কে চিনবে আপা? ও যে আমার নারী ছেঁড়া ধন আপা। এই কথা বলে মায়াবতী বণিকের বউয়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। এসব তুই কি বলছিস? তার মানে আমার সুহাসিনীর আসল মা তুই? এত বছর আমি কষ্ট করে পারলাম, আর এখন তুই কিনা নিয়ে যাবি? না, আমি এটা মানি না। তুই ধরে নে তোর মেয়ে ছোট থাকতেই নদীতে ডুবে মারা গেছে। আমার সুহাসিনীকে আমি দিব না তোকে। যা, এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা। এই বাড়ির দিকে আর কোনো দিন আসবি না। তোর মতো মানুষ আমি রাখবো না আমার বাড়িতে। আমার সুহাসিনীকে তোকে কেড়ে নিতে দেব না। ও আপা, আপা গো, আমি আপনার সুহাসিনীকে কেড়ে নেব না গো আপা, কিন্তু যাওয়ার আগে একবার আমার মেয়েটার সাথে একবার আমায় দেখা করতে দিন আপা, একবার দিন আপা। এত কাছে এসেও মেয়েটাকে না দেখে গেলে আমি বাঁচবো না। হয়েছে হয়েছে, কান্নাকাটি করিস না, যা ভিতরে আছে গিয়ে দেখা করে আয়। ভুলেও কিন্তু তুই তোর আসল পরিচয় দিবি না, বুঝেছিস? সোনা মা, ও সোনা মা, আমি চলে যাচ্ছি মা। আর কোনো দিন তোর সাথে আমার দেখা হবে না। তুই নিজের খেয়াল রাখিস, খাওয়া দাওয়া ঠিক মতো করবি, আর মায়ের কথা শুনবি, কেমন? আন্টি, তুমি কেন চলে যাচ্ছ আন্টি? তুমি চলে গেলে আমায় কে মজা করে গল্প শুনে খাইয়ে দিবে? তুমি যেও না আন্টি, তুমি থেকে যাও, তুমি যেও না। আমি আমি কয়দিন পর আবার আসবো সোনামা, তুই কাঁদিস না। এরপর মায়াবতী সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। সুহাসিনীও মায়াবতীর জন্য অনেক কাঁদতে থাকে। মা,
মা, মা গো, এত বছর পর নিজের সন্তানকে কাছে পেয়েও আমি যে আবার তাকে রেখে চলে এলাম গো মা। মা গো, আমি যে বড়ই হতভাগী। কাঁদিস না রে মা, কাঁদিস না। নারীর টান বলে একটা কথা আছে, দেখিস ঠিক ফিরে আসবে তোর মেয়ে। এদিক দিয়ে সুহাসিনী মায়াবতীর জন্য কাঁদতে কাঁদতে খুবই অসুস্থ হয়ে যেতে থাকে। বউ, মায়াবতী যাওয়ার পর থেকে সুহাসিনীর অবস্থা চোখে দেখার মতো না। এবার আর নিজেদের ভালোর কথা ভাবলে হবে না বউ। নারীর টান বলে একটা কথা আছে, আমরা চাইলেই নারীর টান আলাদা করতে পারবো না বউ। আমাদের ওকে ওর মায়ের কাছে দিতে হবে বউ। কি বলছো কি তুমি? এই নিঃসন্তানের ঘরে সুহাসিনী এসে আলো ছড়িয়ে দিয়েছিল, কত খুশি করে দিয়েছিল আমাদের। আর ওকে ছেড়ে দিয়ে আমি কিভাবে বাঁচবো? তাহলে যেই মা 10 মাস পেটে রেখে তাকে জন্ম দিয়েছে, তার নিজের মেয়ের জন্য কতটা কষ্ট হচ্ছে ভেবে দেখেছো? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। মেয়েটি খুবই ভালো। আমি ওর সাথে এমন অন্যায় করলে ঈশ্বর সইবে না। চলো কাল গিয়ে দিয়ে আসবো। পরদিন সকাল সকাল তারা সুহাসিনীকে নিয়ে মায়াবতীর ঘরে যায়। আরে আপা, হঠাৎই সকাল সকাল আপনারা আমার বাড়িতে? কি হয়েছে? কোনো সমস্যা? সুহাসিনীর শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, ও মা, আমায় ছাড়া তোমার খুব কষ্ট হয়েছে বুঝি? আমারও তোমার ছাড়া খুব কষ্ট হয়েছে মা। হ্যাঁ, আরে তুই আমার মা কেন বলছিস? তোর মা তো পিছনে, আমি না তোর মা। সত্যটা লুকানোর আর কিছুই নেই মায়াবতী। আমি সুহাসিনীকে সব বলে দিয়েছি, ও জেনে গেছে তুই ওর আসল মা। আমায় তুই ক্ষমা করে দিস বোন। আমি বড্ড বড় অন্যায় করে ফেলেছিলাম। মায়ের থেকে তার সন্তানকে কোনো দিন আলাদা করে যায় না, এটা আমি ভুলে গিয়েছিলাম। এখন থেকে সুহাসিনী তোর এখানেই থাকবে, কিন্তু তুই যদি পারিস। হঠাৎ করেই সুচন্দ্রা দেবী থেমে যায়। দয়া করে মাঝে মধ্যে সুহাসিনীর সাথে আমায় একটু দেখা করতে দিস। ও মা, তুমি কেঁদো না। আমি আমার আসল মা ফিরে পেলেও তোমায় কোনো দিন বলবো না মা। আমি দেখা করব রোজ তোমার সাথে। হ্যাঁ আপা, আপনি একদমই কান্নাকাটি করবেন না। আপনার যখন মন চাবে সুহাসিনীর সাথে দেখা করে যাবেন। ও এখনও আপনার মেয়ের মতোই আছে, চিন্তা করবেন না। এরপর বণিকের বউ মায়াবতীর হাতে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। অবশেষে হতভাগী মায়াবতীর কপালের দুঃখ ঘুচল। সে তার আদরের একমাত্র মেয়ে এবং বিমলা বুড়ির সাথে সুখে শান্তিতে বাস করতে থাকে।